এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শুধু মেয়েকেই আদর দিলে চলবে? আমি এত বড় একটা জলজ্যান্ত মানুষ উপস্থিত আছে, সেটা তোমার চোখেই পড়ে না মামনি? মেয়েকেই বেশি বেশি আদর করো। যাও, তোমার সাথে কথা নাই। মমতা এবার হেসে উত্তর দিল, কে বলেছে? তোকে কি আমি কম ভালোবাসি নাকি? আয়, তুইও আমার কাছে আয়। শ্রেয়াস গিয়েও ওদের মামনিকে জড়িয়ে ধরল। শ্রেয়া এবার একটু ব্যঙ্গ করে বলে উঠল, বুঝলে মামুনি, তোমার ছেলে জেলাস। এই যে তুমি আমাকে ওর থেকে বেশি ভালোবাসো, এটা ওর সহ্য হয় না। হিংসুটে কোথাকার। শ্রেয়াস এবার বলল, কে বলছে আমি হিংসুটে? তুই হলো হিংসুটে, সবকিছুতে আমার ভাগ বসাস। ভাইয়া, মমতা জানে ওরা ভাই বোন ঝগড়া লাগালে থামতেই চাইবে না, একদম বাসটাকে কুরুক্ষেত্র বানিয়ে ছাড়বে। এমনিতে শ্রেয়া ইন্ট্রোভার্ট, কিন্তু আপন বা ঘনিষ্ঠ মানুষের কাছে কেউ কোনোদিন ইন্ট্রোভার্ট হয় না। আর ভাই বোনের ক্ষেত্রে তো একদমই না। ভাই বোন ঝগড়া করবে না এটা কখনো হয়? এরা যেমন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করবে, দিন শেষে ঠিক তেমনই ডোরেমন আর নমিতার মতো ভালো বন্ধু হবে। বিপদে আপদে একে অন্যের পাশে থাকবে। একজনের দুঃখে অন্যজন কষ্ট পাবে, আর একজনের খুশিতে অন্যজন খুশি হবে। এই সম্পর্ক কতটা অদ্ভুত। শ্রেয়া আরো কিছু বলার পূর্বে মমতা ওদের থামানোর জন্য বলল, হয়েছে হয়েছে, তোরা দুজন এখন ঝগড়া শুরু করলে থামার নামই নিবি না? তাহলে কিন্তু আমি এখন কিচেনে চলে যাব, তোদের রাখতে দিব না, বলে দিলাম। শ্রেয়া আর কি করবে? ও শ্রেয়াসকে একটা ভেঙচি কেটে নিজের রুমে চলে গেল। শ্রেয়া চলে যেতেই শ্রেয়াস বলল, দেখলে তোমার মেয়েকেই ঝগড়ুটে হয়েছে। মমতা হতাশা নিয়ে বলল, আমাদের সামনেই নিজেকে একটু প্রকাশ করে, বাইরের খবর তো আমার কানেও আসে। ওর যে ঘরের বাইরের জগৎ একেবারেই আলাদা। তবে শ্রেয়া বলল যে ওর নাকি নতুন কোনো ফ্রেন্ড হয়েছে। আমি খুশি হয়েছি। এবার যদি মেয়েটা বাইরের জগতে একটু স্বাভাবিক হয়, সকলের সাথে হেসে মজা করে দিন কাটাক, আমি তো এটাই চাই। হ্যাঁ, আমিও এটাই চাই। ভাই বোন দুজনে মিলে রান্না করা শুরু করেছে। তাদের খাবারের আইটেমের মধ্যেও বেশি কিছু নেই, কাচ্চি, চিকেন রোস্ট আর ফিরনি। দুজনে মিলেই রান্না করছে। তাদের মামনিকে কিচেনের ভেতরে ঢুকতে দেয়নি। রান্না শেষ করে দুজনে ঘেমে নিয়ে কিচেন থেকে বের হলো। রাত 9টা অলরেডি বেজে গেছে। মমতা ওদের কিচেন থেকে বের হতে দেখে বলল, তোদের আর এখন টেবিলে খাবার দাবার গোছাতে হবে না, ফ্রেশ হয়ে আয় দুজন। আমি আর মিনু সব গুছিয়ে রাখছি। মিনু রুমে আছে, ওকে ডেকে নিয়ে আসছি, তোরা যা। মামনির কথা মতো ওরা দুজন রুমে চলে গেল। মিনু হলো ওদের বাসার হেল্পিং হ্যান্ড। ওদের বাসাতেই থাকে আর ওদের মামনিকে কাজে হেল্প করে। শ্রেয়া ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখ মুছছিল। ওর এবার নিজের ফোনের কথা মাথায় আসলো। এটা যে সাইলেন্ট করে রেখেছিল। ফোনটা হাতে নিতে দেখলো একটা নাম্বার থেকে অনেকগুলো মিসড কল। নাম্বারটা চিনতে ওর অসুবিধা হলো না, কারণ আরও সেদিন নিজ দায়িত্বে ওর ফোন নাম্বারটা শ্রেয়ার ফোনে সেভ করে দিয়েছে। শ্রেয়া দ্বিধাদ্বন্দ্বে কাটাচ্ছে, ফোন দিবে কি দিবে না। এখন রাত হয়েছে ঠিকই 9টা বেজে 15 মিনিট, কিন্তু এই রাত শহরে কিছুই না। গ্রামে হয়তো এই সময়টাতে পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়, চারপাশ আধারের চাদরে আচ্ছন্ন হয়ে থাকে। তবে শহরের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। শহরের মানুষজন হয়ে উঠেছে নিশাচর প্রাণী। তার সাথে এই শহরটাকে নানা ঝাড় বাতির সমারোহে আলোকিত করে রেখেছে। এত আলোর রোশনায় বোঝার অবস্থায় থাকে না এ কি রাত্রি নাকি দিবস। মনের ভাবনাকে প্রাধান্য দিয়ে শ্রেয়া আরুকে ফোন দিল। এই প্রথমবার সে ফোন দিচ্ছে। ফোন দিতে কিছু সময় পর রিসিভ হলো। শোনা গেল আরুর কণ্ঠ। উদ্বিগ্ন হয়ে সে একের পর এক বলে ছড়িয়ে যাচ্ছে। সে থামবার নাম নেই। এতক্ষণে ফোন দিলি তুই? কতটা টেনশনে ছিলাম, ফোন রিসিভ করিসনি কেন? আজকে ভার্সিটিতে আসিসনি কেন? কি সমস্যা তোর? ভাইয়া বলল অফিসেও নাকি যাসনি। কি এমন রাজকার্য উদ্ধার করেছিস তুই? মাছের কাঁটা তো গলায় বিঁধে থাকে, ঠিক তেমনই আরুর মুখে ভাইয়া শুনে শ্রেয়ার মস্তিষ্কে মনে হয় কাঁটা বিঁধল। এখন হয়তো আপনারা ভাবছেন মস্তিষ্কে কাঁটা বিঁধে কিভাবে? আসলে আমাদের মস্তিষ্কে অনেক সময় এমন প্রশ্ন আসে যেগুলোর উত্তর খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা শান্তি পাই না। গলায় মাছের কাঁটা আটকে থাকার মতো প্রশ্নটাও কাঁটার মতো ব্রেনে আটকে থাকে। মানে উত্তর না পাওয়া পর্যন্ত সেই কাঁটা নামবে না।
শ্রেয়া কিছুটা অবাকের স্বরে জিজ্ঞেস করলো। ভাইয়া বলেছে মানে? শ্রেয়ার এই প্রশ্নে আরও বুঝতে পারলো তার মানেও সেদিন ওই মেয়েগুলোর কথা শুনেনি। না শোনাটা স্বাভাবিক। সে তখন কাজে মগ্ন ছিল। আরও বলল, অহর্নিশ চৌধুরী আমার ভাইয়া আর আতিফ চৌধুরী আমার বাবা। তুই তো চৌধুরী ফ্যাশন হাউসে জব করিস। শ্রেয়া এখন কিভাবে বলবে? সেদিন তো আরুকে মিথ্যা বলেছিল অফিস দূরে না, কিন্তু এই বান্দি তো আগে থেকে জেনে বসে আছে ওর অফিস। কি ভাবলো আরু? ফ্রেন্ডশিপের শুরুতে মিথ্যা বললো? শ্রেয়া কিছুটা আমতা আমতা করে বলল, না মানে হ্যাঁ, আমি সেখানেই জব করি। আর সরি সেদিন মিথ্যে বলার জন্য। ইটস ওকে, আমি জানি কেন তুই মিথ্যা বলছিস। আর ফ্রেন্ডশিপের নো সরি অ্যান্ড নো থ্যাঙ্কস। ওকে মাই ডিয়ার। আচ্ছা। আরও এবার পুলিশের ন্যায় যারা শুরু করলো শ্রেয়াকে, যেন সে একজন আসামি। তার মুখ থেকে এখন সব বের করে তবে ক্ষান্ত হবে আরও জিজ্ঞেস করলো, আজকে কই ছিলি? কোথাও তোর দেখা নাই কেন? শ্রেয়াকে এখন আবার আরেকটা মিথ্যার আশ্রয় নিতে হবে। চাইলেও সে এখন আরুকে কিছু বলতে পারবে না। আবার এমনটাও নয় আরুকে কখনো নিজের ব্যাপারে বলবে না, বলবে সব ধীরে সুস্থে। আগে নিজেদের ফ্রেন্ডশিপটা মজবুত হোক, তারপর না হয় সব বলবে। শ্রেয়া কিছুটা শান্ত স্বরে বলল, কোথাও যাইনি, বাসাতেই আছি। ব্যাস এইটুকুই কথা। কিন্তু এইটুকুতে কি আর মন ভরে? আরুর জিজ্ঞেস করেছে যখন কেন যায়নি, সমস্যা আছে নাকি কোনো? মানে A to Z সব বলবে তা না। এই হচ্ছে নীরব প্রকৃতির মানুষদের সাথে কথা বলার সমস্যা। যতটুকু জিজ্ঞেস করা হবে শুধুমাত্র ততটুকুই বলবে। কেন রে? সব বললে কি সমস্যা হবে? কর এখন সব একে একে প্রশ্ন করে জিজ্ঞেস কর। তাছাড়া তো আর উপায় নেই। কোথাও যাসনি কেন? অসুস্থ নাকি? নাকি কোনো সমস্যা হয়েছে? না তেমন কিছু হয়নি, এমনি ভালো লাগছিল না তাই যাইনি। আরুর কাছে শ্রেয়ার কথাগুলো খটকা লাগলো। ও তো শ্রেয়ার ব্যাপারে সব শুনেছে। শ্রেয়া একজন রেগুলার স্টুডেন্ট, ফাঁকি দেওয়া ওর স্বভাবে নেই। সেখানে ভালো লাগলো না বলে ভার্সিটি অফিস সব মিস দিল। ব্যাপারটা কি বিশ্বাস করার মতো? কিন্তু আরু আর কি করবে? শ্রেয়া যখন নিজে থেকেই বলতে চাচ্ছে না, পার্সোনাল বিষয় হয়তো। আরু এবার বলল, কালকে তো ভার্সিটিতে ক্লাস নেই, তুই তো তাহলে একেবারে অফিসে যাবি। কালকে তোর সাথে অফিসে দেখা হচ্ছে। গুড নাইট। শ্রেয়া কোনো প্রশ্ন করলো না। যেহেতু অফিসটা আর ওর বাবার ভাইয়ের, তো আসতেই পারে। তবে কালকে এসে যে কি করবে কে জানে। সকালবেলা শব্দটা শুনলেই মাথায় আসে নতুন একটা দিনের সূচনা। যদিও রাত 12টার পর থেকে আরেকটা দিন শুরু হয়, তবে মূল দৈনন্দিন কাজকর্ম শুরু হয় ঘুম থেকে ওঠার মাধ্যমে। এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে আমাদের এই দিকটায় একটা প্রচলিত উক্তি আছে, দিনের সূচনা যদি ভালো না হয় তাহলে নাকি সারাটা দিন খারাপ যায়। আরও অনেক আছে, এই যেমন ধরেন এক শালিক দেখলে দিন খারাপ যায়। তবে এসব কুসংস্কার ছাড়া আর কিছু না। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে আছে চৌধুরী পরিবার। সকাল আর রাতে একসাথে খাওয়া তাদের জন্য একটা নিয়মই বলা যায়। দুপুরে যে যার কাজে থাকে বিধায় একসাথে খাওয়া হয় না। তবে দিনের বাকি দুবেলা তারা একসাথে খাবে। সবাই এক মনে খেয়ে যাচ্ছে, আরও তাই করছে। যদিও তার এত তাড়াতাড়ি ওঠার ইচ্ছা ছিল না, আজকে ভার্সিটি নেই, একটু দেরি করে ঘুম থেকে উঠবে। কিন্তু বাবার অর্ডার, বাসার সবাই একসাথে সকাল আর রাতের খাবার খাবে। মানে দিনের অন্যান্য সময় দেখা না হলেও সকালে আর রাতে সবার দেখা পাওয়া যায়। এই সময় দুটোতে সকলের ভালো মন্দ কি করবে না করবে সব ব্যাপারে আলোচনা করা চাই। তাই আরও শত অনিচ্ছা থাকা সত্ত্বেও এসেছে। বাবাকে সে একটু ভয় পায়, যদিও বাবা তাকে অনেক আদর করে, খুব একটা বকে না। কিন্তু যখন কোনো ভুল করে তখন ঠিকই বকাবকি ধমকাধমকি করে। এর জন্য একটু ভয় পাই, বেশি না। আতিফ চৌধুরী অহর্নিশকে জিজ্ঞেস করলো, তোমার পিএ নিয়োগের জন্য নাকি আবেদন বাতিল করেছো তুমি? একটা পিএ তো দরকার তোমার, সব কিছুতে তোমার অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে। অহর্নিশ বাটার লাগানো পাউরুটি চিবোতে চিবোতে উত্তর দিল, হ্যাঁ, আবেদন বাতিল করেছি ঠিকই, কিন্তু পিএ যে নিয়োগ দিব না সেটা বলেছি নাকি? আতিফ চৌধুরী ছেলের কথা বুঝলেন না। এই ছেলে ছোট থেকেই তিনি কিছু বুঝেন না, কখন কি করে না করে নিজের ইচ্ছা মতো। এখন আবেদন বাতিল করেছে ঠিকই, কিন্তু পিএ নাকি নিয়োগ দিবে। তা পিএটা কি আকাশ থেকে টুপ করে পড়বে নাকি মাটি ফেরে উপরে উঠে আসবে? কোনটা? আতিফ চৌধুরী বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, ইন্টারভিউ না নিয়ে পিএ কিভাবে বাছাই করবে তুমি? পিএ আমার রেডি আছে, এখন শুধু তার পদোন্নতি করা বাকি। আবার খোলাটে জবাব।
কাকে নিজের পিয়ে বানাবে সরাসরি বলে দিলেই হয়, এত গড়িমসি করার দরকারটা কি? তা কাকে তোমার পিয়ে বানাবে? অহর্নিশের কাট জবাব। শ্রেয়সী শ্রেয়া নামের যে মেয়েটা আছে না, আমাদের অফিসে জব করে, ওকেই ভাবছি আমার পিএ বানাবো। আতিফ চৌধুরী শ্রেয়াকে চেনে, আসলে সব জায়গাতে ভালোর কদর বেশি। এই ধরেন স্কুল কলেজে ভালো স্টুডেন্ট হলে সবার নজর যেমন আপনার দিকে থাকবে, ঠিক তেমনই অফিস আদালতের ক্ষেত্রেও ভালো হলে সবাই তাকে চেনে। আতিফ চৌধুরী খুশি হয়ে বললেন, ভালোই ডিসিশন নিয়েছো। শ্রেয়াকে আমি চিনি, মেয়েটা ভালো, তবে আরও একটু ভেবে ডিসিশন নেওয়ার দরকার ছিল। মেয়েটা এখনো স্টুডেন্ট, সব সময় হাতের কাছে ওকে তুমি পাবে না। শুধু অফিসে কাজের সময় পেলেই হলো, এর বাইরে আমার তেমন কোনো প্রয়োজন পড়বে না হয়তো। আতিফ চৌধুরী জানেন তিনি বললেও অহর্নিশ কিছু শুনবে না। সে যা ডিসিশন নেওয়ার নিয়েছে, এর বাইরে অন্য মানুষের কথা সে শুনবেই না। নিজের ডিসিশনে অটল সে। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করো। এদের কথোপকথনে আর কেউ খুশি না হলেও আরো খুশি হয়েছে। ভাইয়ার ডিসিশনের সাথে সে একমত। সে তো এটাই চাইছিল, যত কাছাকাছি থাকবে তত তার সুবিধা হবে। আর বাবাও দেখছি আগে থেকে শ্রেয়ার উপরে একটু আটটু ইমপ্রেস। আর মা, সে ছেলে মেয়ের খুশিতেই খুশি, সে কখনো কোনো কিছুতেই না করবে না। তবে তার এই বজ্জাত ফিলিংসলেস ভাইটাকে লাইনে আনতে তার বহুত কাঠখড় পুরাতে হবে। চেহারা সুন্দর হলে কি হবে, ভেতরটা একেবারেই নিরামিষ না হলে এমন ড্যাশিং ছেলের এত বছরেও একটা গার্লফ্রেন্ড থাকবে না? অবশ্য না থেকেই ভালো হয়েছে। মনের মতো একটা ভাবি আনতে পারবে। তার থেকে বড় কথা, সেই ভাবিকে নিজের থেকে গড়ে নিতে পারছে সে। শান্ত শিষ্ট শ্রেয়াকে চঞ্চল বানানোই তার বর্তমান কাজ। আতিফ চৌধুরী নাস্তা করে উঠে গেলেন। আরও এবার অহর্নিশকে বলল, আমি আজকে অফিসে যাব ভাইয়া, কতদিন যাই না। কেন? তুই গিয়ে সেখানে কি করবি? অহর্নিশের এই প্রশ্ন করার দরকার কি ছিল? যেতে চেয়েছে যখন যাবে, এত প্রশ্নের কি? তার বাবার অফিস, সে যখন মনে চায় যেতেই পারে। এমনিই যাব, শ্রেয়ার সাথে তো আজকে দেখা হবে না, তাই অফিসে যাব ওর সাথে দেখা করতে। আর তুই ওকে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবি, ওকে নিয়ে আমি একটু ঘুরতে বের হব। শ্রেয়ার কথা শুনে অহর্নিশ আর কিছু বলল না। তবে শ্রেয়া যেমন মেয়ে, ওকে নিয়ে যেতে পারবে অরু। অবশ্য তার বোন নামক এই বাচাল প্রাণীর দ্বারা কোনো কিছুই অসম্ভব না। ঠিক আছে, তুই পারলে নিয়ে যাস, আমি কিছুই বলবো না। শ্রেয়ার দিন নিত্য দিনের মতো শুরু হলো। ব্যতিক্রমের মধ্যেও একটা জিনিসই চোখে পড়ল। প্রতিদিন হন্তদন্ত হয়ে ভার্সিটি থেকে আসলে শান্তা ওর নিকট জুস বা পানি এগিয়ে দেয়, আর আজকে তা দিল না। এটুকুই পার্থক্য। তবে শ্রেয়া অফিসে আসার পর, কালকে আসেনি কেন, শরীর ঠিক আছে নাকি, বাসার কারো কিছু হয়েছে নাকি, এরকম প্রশ্ন করতে শান্তা একদম ভুল করেনি। শান্তা আরও চঞ্চলতার দিক থেকে উভয়ই একই প্রকৃতির। তবে আরও মাঝে মধ্যেও উদ্ভট কাজকর্ম করলেও শান্তা তা করে না। সে বেশি কথা বলে ঠিকই, তবে কাজকর্মের ব্যাপারে সিরিয়াস। সেখানে কোনো গাফিলতি সে পছন্দ করে না। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই একে অন্যের থেকে আলাদা। তবে একজনের সাথে আরেকজনের কিছু কিছু মিল থাকলেও সম্পূর্ণটা মেলে না কখনোই। শ্রেয়া বসে কাজ করছিল, এর মাঝে পিয়ন এসে খবর দিয়ে গেল বস তাকে ডাকছে। পিয়নের কথা শোনা মাত্রই অনেকে শ্রেয়ার দিকে কেমন দৃষ্টিতে তাকালো। আসলে সেদিনও শ্রেয়াকে বস ডেকেছিল, আবার আজকেও ডাকছে। আবার সবাই দৃষ্টি ফিরিয়েও নিল, কারণ তারা জানে শ্রেয়া একজন ডেডিকেটেড অ্যান্ড ব্রিলিয়ান্ট ডিজাইনার। এর জন্যই হয়তো বস কোনো প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করার জন্যই ডাকছে। শ্রেয়া বসের কেবিনের দিকে গেল, মুখে অল্প আওয়াজ তুলে নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন অ্যান্ড প্লিজ সিট। শ্রেয়া বসলো। কি বলবে তাকে, সেটার জন্য উদ্গ্রীব সে। অহর্নিশ বলল, মিস শ্রেয়া, আপনাকে আমার পিএ করতে চাই, আপনি কি রাজি আছেন? শ্রেয়া তৎক্ষণাৎ কি বলবে, তাকে পে করতে চাইছে কেন? সে তো অফিসে প্রতিদিন টাইমলি আসতে পারে না, তার ভার্সিটি থাকে। সে একজন নর্মাল ওয়ার্কার হিসেবে ভালো আছে, পে হওয়ার কি প্রয়োজন? শ্রেয়াকে উত্তর দিতে না দেখে অহর্নিশ হয়তো ওর সমস্যার কথা বুঝলো, তাই ও নিজেই বলল, আমি জানি আপনি একজন স্টুডেন্ট, সবসময় আমার সাথে সাথে থাকা আপনার পক্ষে পসিবল নয়, তবুও আপনাকে আমার পিএ হতে হবে। আমি কোনো বারণ শুনতে চাই না। শ্রেয়া অবাক। একটু আগে প্রশ্ন করলো আর এখন করছে অর্ডার।
আরে অর্ডারই যখন করবি তাহলে আগে প্রশ্ন করে ঢং করার প্রয়োজন কি ছিল? শ্রেয়া জবাব দিল, আমি ভেবে দেখবো স্যার। দেখা দেখির কি আছে, কালকে থেকে আপনি আমার পিএ হিসেবে জয়েন করছেন অ্যান্ড ইটস ফাইনাল। আর আজকে আপনার হাফ টাইম, আপনার ছুটি। ছুটি কেন স্যার? আমি তো ঠিক আছি, কোনো প্রবলেম হবে না। সেটা না হয় একটু পরেই বুঝতে পারবে। আর কাল থেকে আপনার বসার জায়গা আমার কেবিনে, ওই যে ওখানটায় সব ব্যবস্থা করা আছে। এতদিন আমার পিএ ছিল না বিধায় ওখানটা খালি পড়েছিল। তবে কাল থেকে যেন আপনাকে দেখতে পারি, মাইন্ড ইট। এখন আসতে পারেন। শ্রেয়া কেবিন ছেড়ে বেরিয়ে গেল। এতক্ষণ আতঙ্কের মধ্যে ছিল। কই একটু ভালোভাবে অফার করবে তা না, মনে হচ্ছে আমার ডিসিশন উনি নেবেন আর আমাকে জানিয়ে দেবেন, সেটা আমাকে পালন করতে হবে। শ্রেয়া আগে শুনেছিল অহর্নিশের কথা। হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে ভার্সিটিতে রাগী টিচার হিসেবেও তার নাম আছে। মেয়েরা ওনার রূপ দেখে খুশি হয় ঠিকই, কিন্তু ওনার ব্যবহারে তো মাশাআল্লাহ, ওনার সবকিছু পারফেক্ট হওয়া চাই। এদিক সেদিক হলি নাকি রাগারাগি করে। অবশ্য শ্রেয়া এসব এখনো স্বচক্ষে দেখেনি, শুধু শুনে এসেছে। শ্রেয়া দেখবে কিভাবে? সে অত্যন্ত মনোযোগী স্টুডেন্ট। তার অ্যাসাইনমেন্ট সব নিট অ্যান্ড ক্লিন। তার কখনো বকা খাওয়ার প্রয়োজন পড়েনি। তবে স্যারের অর্ডার এখন মানবে কিভাবে? তার ভাইয়াকে কি জবাব দিবে? আর ভাইয়া রাজি হবে তো? শ্রেয়া এখন নিজের ডেস্কে বসে কাজ করছে কম, ভাবছে বেশি। ওদিকে শান্তা শ্রেয়াকে ভাবতে দেখে অবাক হচ্ছে। এই মেয়ে না কাজের সময় দিন দুনিয়া ভুলে যায়? তাহলে এখন এত কি ভাবছে? ও পাশে থেকে হালকা করে শ্রেয়াকে ডাক দিল। শ্রেয়া শুনল না, ভাবনার জগতে বিভোর সে। শান্তা আরেকবার একটু জোরে করে ডাক দিল, যা হয়তো শ্রেয়ার কর্ণ পর্যন্ত পৌঁছালো। শ্রেয়া শান্তার দিকে ফিরে তাকালো। কি এত ভাবছো শ্রেয়া? তোমাকে তো কাজের সময় এভাবে কোনো দিন এত ভাবতে দেখিনি। কিছু নিয়ে চিন্তিত তুমি? আর বস কি বললো তোমায়? বসের কেবিন থেকে বের হওয়ার পরই তোমাকে এরকম দেখাচ্ছে। শ্রেয়া ভাবলো শান্তাকে ব্যাপারটা বলা যায়, ওর কাছ থেকে কিছু উপদেশ নেওয়া যাক। কতগুলো দিন হয়ে গেছে সে শান্তাকে চেনে। শান্তা যে তার ভালো চায় এটা সে বুঝে। শান্তা আপু, স্যার আমাকে পিএ হওয়ার জন্য অফার করেছে, আমি কি করব বুঝতেই পারছি না। শান্তা সরাসরি বলে দিল, রাজি হয়ে যাও, স্যার যথেষ্ট ভালো মানুষ। তোমার সব কিছু জেনেই হয়তো তোমাকে পিএ করতে চাচ্ছে। আর এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? আমি হলে তখনই রাজি হয়ে যেতাম। শান্তা কথাগুলো বলছিল, তখনই কোথা থেকে আরও এসে শ্রেয়ার ডেস্কের সামনের দিকে রাখা একটা চেয়ারে বসে পড়ল। তারপর শ্রেয়ার ডেস্কের উপরে রাখা একটি বোতল থেকে কয়েক ঢুক পানি খেয়েই শ্রেয়াকে উদ্দেশ্য করে বলল, চল এখন। শ্রেয়া তাকিয়ে আছে আরুর দিকে। ও বুঝতে পারছে না কোথায় যেতে বলছে আর কেনই বা যেতে বলছে। আরু আবার বলল, আরে চল তো, দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া যে তোকে আজকে হাফ ডে করতে বলছে আমি জানি, এখন তোর টাইম শেষ। চল এখন আমার সাথে যাবি। বলে আরু ডেস্কে থেকে শ্রেয়ার ব্যাগটা নিয়ে শ্রেয়াকে টেনে উঠালো। তারপর ওর হাত ধরে টেনে লিফটের দিকে নিয়ে গেল। শ্রেয়া কিছু বলতে চাইছিল, কিন্তু ওকে কিছু বলতে না দিয়ে আরু বলল, পরে তোর কথা শুনবো আর তোর প্রশ্নের জবাবও দিব। এখন কোনো কিছু বলবি না। যেখানে যেতে চাচ্ছি চল আমার সাথে। শান্তা শুধু ওদের কাণ্ড দেখল, তবে বলার মতো কিছু পেল না। আরুকে সে ঠিক মতো চেনে না, তবে এই অফিসের ওনারের ফ্যামিলি ফটোতে আরুর একটা ছবি দেখেছে। শুধু এইটুকুই জানে ওটা অফিসে ওনারের মেয়ে। তাহলে এটা হয়তো অহর্নিশ স্যারের বোন। কিন্তু শ্রেয়ার সাথে কি সম্পর্ক? হয়তো ফ্রেন্ড। শ্রেয়া আর আরু মুখোমুখি বসে আছে একটা রেস্টুরেন্টে। শ্রেয়া এখনো বুঝে উঠতে পারল না যে আরু ওকে কি বলবে। তবে আরু যে ওর এত তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে ব্যাপারটা মেনে নিতেও পারছে না। ও চাচ্ছে আস্তে ধীরে হোক। হুটহাট করে হওয়া কোনো কিছুই ভালো না, কারণ তা হয় তাসের ঘর। শ্রেয়ার মনটা আচমকাই ছটফট করে উঠল। আজকে ওদের কথোপকথনটা শুরু করলো শ্রেয়া নিজেই। বলল, কি হয়েছে? এখানে আনলি কেন? কি বলবি? আরও অবাক হলো। এই প্রথম শ্রেয়ার এতটা ছটফটানি দেখতে পাচ্ছে সে। ও খুশি হয়ে বলল, বাহ, আমার সাথে 2 দিন কথা বলেই তোর কত পরিবর্তন। ধৈর্যহারা হয়ে যাচ্ছিস তুই, খুব ভালো। আমি জানি তোর ভিতরেও চঞ্চলতা আছে, যেটা তুই প্রকাশ করতে পারিস না, বা আপন মানুষ ছাড়া কারোর সামনে প্রকাশ করিস না, বা প্রকাশ করতে চাস না।
শ্রেয়া ভাবলো আসলেই কি তার পরিবর্তন হচ্ছে, তার কি একটু পরিবর্তন হওয়া উচিত। নিজেকে কতদিন এভাবে গুটিয়ে রাখবে, কতদিন এরকম অনুভূতি শূন্য হয়ে থাকবে। নিজেকে কি এবার পরিবর্তন করা উচিত নয়? যারা ওর কদর করে তাদের সামনে তো চঞ্চলতা প্রকাশ করাই যায়, আর কতদিন অবজ্ঞা অবহেলার শিকার হবে। তার এতদিনের ধারণা ছিল সবাই টাকার পেছনে ছুটে, কিন্তু শান্তা আপু আরও ওরা তো বাকিদের মতো জানে ও গরিব লো ক্লাস। কই, তাও তো ওর সাথে দিব্যি মিশছে, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। ভাইয়াও এখন স্টাবলিশ, আর কয়েকদিন পর আর্টিকেল বের হলে তারও কেরিয়ার খানিকটা না ভালো মতো পাকাপুক্ত হবে। এরপর তারা প্রমাণ করতে পারবে সকলের সামনে টাকা দিয়েই সব হয় না। এই যে তার ভাইয়া সেদিন বাড়ি ছেড়েছিল শূন্য হাতে, আজ এত কিছু হয়েছে তার। তাকে এমনি এমনি পরিশ্রম আর সৎ প্রচেষ্টায় পেরেছে সে। ঘুষ দিয়ে বা অসাধু উপায়ে বা টাকার জোর দেখে সে কোনো কিছুই পায়নি। শ্রেয়াকে ভাবতে দেখে আরো বলল, কি রে, কথা বলিস না কেন? শ্রেয়া কোনো বাড়তি প্রতিক্রিয়া না করে বলল, কি বলবো, তুই যা ভাবার ভাবতে থাক। যাই হোক, কাজের কথায় আসি। আজকে ব্রেকফাস্ট টেবিলে ভাইয়া বাবার সাথে কথা বলছিল, তোকে নাকি তার বিয়ে বানাবে। তুই কিন্তু একদম না করবি না, বলে দিলাম। আমার ভাইয়া ভালো, তোকে দিয়ে বেশি খাটাবেন না। শ্রেয়া হতাশ। দুই ভাই বোন এক, এরা শুধু অর্ডার করবে, ওর মতামত নেবে না। ঠিক আছে, ভাইয়াকে বলে দেখি, ও যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। শ্রেয়ার ভাই আছে, আরো ব্যাপারটা জানে না। অবশ্য অফিসে বা ভার্সিটিতে এই ব্যাপারে কেউ জানে কিনা সন্দেহ। আরো ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, তোর ভাইয়া আছে, বড় নাকি ছোট? আরে বড় যদি না হতো তাহলে কি আর ভাইয়ের থেকে অনুমতি নিতে হতো নাকি? আরোর এই বুকামের কোনো মানেই খুঁজে পেল না শ্রেয়া। ও বিরক্তি নিয়ে বলল, বড় না হলে কি আর অনুমতি নিতে যেতাম? আরো ভাবে, তাই তো। ছোট ভাই বোন থাকলে তো একটু নিজের জোর প্রয়োগ করা যায়, তবে বড় ভাই তো ভাই নয়, এক একজন গোয়েন্দা। সব ব্যাপারে যারা করবে, কিছু করতে হলে অনুমতি নিতে হবে, আরো কত কি। তবে সবার ক্ষেত্রে এই কথাগুলো সত্য নয়, ব্যতিক্রম তো অবশ্যই আছে। একটা প্রবাদ আছে না, বাঙালি খেতে দিলে শুতে চাই, আর ওর ক্ষেত্রেও হলো তাই। ভাইয়ের কথা শোনার পর শ্রেয়ার পরিবারে আর কে আছে না আছে তাদের ব্যাপারে এখন জানতে হবে ওর। প্রশ্ন করলো, বাড়িতে আর কে কে আছে তোর? আর কোথায় থাকিস তুই? আরোর এই প্রশ্নে শ্রেয়াকে নজরে দিক ওদিক ঘোরাতে দেখে আরো বুঝলো শ্রেয়া এখনই বলতে চাইছে না কিচ্ছু, আনকমফোর্টেবল ফিল করছে। তাই আরো বলল, ওকে রিল্যাক্স, বলতে হবে না তোকে। যখন তোর মন চাইবে তখন বলিস, আমি জোর করব না। কিন্তু আমাকে প্লিজ বাকিদের কাতারে ফেলিস না, আমি টাকার পিছনে তোরাই না। শ্রেয়া কিছু বলল না। সত্যি ও এখনই আরুকে কিছু বলতে চাইছে না, বলবে ভবিষ্যতে। আরও আসলে সবার মতো না, অচেনা অপরিচিত একটা মেয়েকে কত সহজেই বন্ধু বানিয়ে নিয়েছে। এমনভাবে কথা বলে যেন তারা বহু পুরনো বন্ধু। নিজের পরিবর্তনের জন্য এমন মিশুকে একটা বন্ধুর দরকার শ্রেয়ার। কেটে গেছে কয়েকটা দিন, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কারোর লাইফে ব্যতিক্রম কিছু না ঘটলেও শ্রেয়ার লাইফে ঘটছে। সে মনে হয় আগের তুলনায় একটু আধটু বেশি কথা বলে, রাস্তায় একটু আধটু আরোর সাথে হাসাহাসি করে। তবে জড়তা পুরোপুরি কাটেনি ওর। হাসার পরে যখন খেয়াল আসে এটা রাস্তা, তখন লজ্জায় অস্বস্তিতে একেবারে কুঁকড়ে যায় মেয়েটা। তবে আস্তে আস্তে এটাও ঠিক হয়ে যাবে আশা করা যায়। সেদিন আরোর সাথে রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে শ্রেয়াসকে বলেছিল ওর বস ওকে তার বিয়ে করতে চায়। শ্রেয়াস ওকে তেমন কিছু বলেনি বা জিজ্ঞেসও করেনি, রাজি হয়ে গেছে। এতে শ্রেয়া কিছুটা খুশি হয়েছে। যদি ভাইয়া একবার বেঁকে বসতো তাহলে ও দুজনের জাতাকলে পিষে যেত। সৃষ্টিকর্তা হয়তো ওকে ঝামেলায় ফেলতে চায়নি, তাই শ্রেয়াসকে রাজি করে দিয়েছেন। না হলে শ্রেয়া ভাইয়ের কাছে কি জবাবদিহিতা করত? শ্রেয়া নিজের ডেস্কে বসে কাজ করছিল। তার কাজ করার ব্যবস্থা এখন অহর্নিশের রুমে করা হয়েছে। অহর্নিশ নিজের চেয়ারে বসে একটা আর্টিকেল পড়ছে। হ্যাঁ, এটা ওই আর্টিকেলটাই যেটা শ্রেয়াস আর শ্রেয়াকে নিয়ে বেরিয়েছে। অহর্নিশ পড়ছে আর ওই বিষয়টা কেমন খটকা লাগছে। এস শ্রেয়াস নামটা এমন চেনা চেনা লাগছে কেন? শ্রেয়াস নামটা কোথায় শুনেছে সে? না, মনে তো পড়ছে না। কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো। এস শ্রেয়াস নামটা এমন চেনা চেনা লাগছে কেন? শ্রেয়াস নামটা কোথায় শুনেছে সে? না, মনে তো পড়ছে না। কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো সে। এক মিনিট, এস শ্রেয়াস মানে সাদমান সাদিক শ্রেয়াস। সত্যি কি তাই?
খোঁজ নিতে হবে যত দ্রুত সম্ভব। শ্রেয়ার ডাকে অহর্নিশ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। স্যার, সব কমপ্লিট, শুধুমাত্র এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে। আর কিছু করার থাকলে দিন। অহর্নিশ নিজের হাত ঘড়িটার দিকে তাকালো। অফিস টাইম অলমোস্ট শেষ হয়ে এসেছে। আজকের মতো আর শ্রেয়াকে কিছু করতে দেওয়া ঠিক হবে না। সে যে ভার্সিটি শেষ করে এসে কাজে লেগেছে। অহর্নিশ বলল, না, আজকের মতো আর কিছু করতে হবে না, আপনি যেতে পারেন এখন। শ্রেয়া নিজের ব্যাগপত্র গুছিয়ে এবার বেরিয়ে পড়ল বাসার উদ্দেশ্যে। অহর্নিশ ফাইলগুলোতে সাইন করছিল। তখন ওর মাথায় আসলো শ্রেয়াসের সাথে যোগাযোগ করবে কিভাবে। ওর কাছে তো ফোন নাম্বার নেই। এসব ভাবতেই ফোন করলো মাহিনকে। মাহিন হলো ওর একজন ফ্রেন্ড। মাহিন ফোন রিসিভ করে বলল, হঠাৎ কি মনে করে এই অদমকে ফোন করা হলো? কেন, এমনিতে কি মনে পড়তে পারে না? তোর মতো হিটলার যে প্রয়োজন ছাড়া কিছু করে না সেটা আমি জানি, তাই আসল কথা বলে ফেল। অহর্নিশ অসন্তুষ্ট হলো। প্রয়োজন ছাড়া ফালতু কাজ সে করতে যাবে কেন? সবাই কাজে ব্যস্ত থাকে। এখন কি আর ঘোরাঘুরি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলার সময় আছে ওদের? হ্যাঁ, সপ্তাহে ছুটির দিনটিতে হয়তো সম্ভব। অহর্নিশ এবার কাজের কথায় আসলো। ও বলল, এস শ্রেয়াসকে চিনিস? ওর ফোন নাম্বার লাগবে আমার। আরে ভাই, আমি পুলিশ অফিসার, কোনো বিজনেসম্যান নই। আমার কাছে কোনো গুন্ডা মাস্তান বা মাফিয়ার ফোন নাম্বার চাইলে হয়তো জোগাড় করে দিতে পারতাম, কিন্তু একজন বিজনেসম্যানের ফোন নাম্বার আমি কই থেকে পাবো? আর কি ব্যাপার বলতো, হঠাৎ এস সিয়াসের খোঁজ নিচ্ছিস কেন? বিজনেস রাইভাল নাকি? অহর্নিশ জবাব দিল, না, তেমন কিছু না, আস্তে আস্তে সব জানতে পারবি। আমার সন্দেহ ঠিক কিনা আগে দেখতে হবে। 2 ঘন্টার মধ্যে আমার ওর ফোন নাম্বার চাই, না হলে তোকে দেখে নিব। বলে খাট করে ফোনটা কেটে দিল। মাহিন ভাবে, সে কি আদৌ পুলিশ অফিসার? তাকে থ্রেট দেয়, যাও এখনই সন্ধ্যাবেলায় বিজনেসম্যানের ফোন নাম্বার জোগাড় করতে লেগে পড়ো। অহর্নিশ কি সন্দেহ করছে কে জানে। অহর্নিশ বাসায় ফিরেছে ঘন্টা খানিক হয়েছে। ফ্রেশ হয়ে নিয়েছে সে। ইতিমধ্যে মাহিনকে শ্রেয়াসের ফোন নাম্বার পাঠিয়েছে। শ্রেয়াসের ফোন নাম্বার পেতে তেমন একটা সময় লাগেনি ওর। অহর্নিশ এবার শ্রেয়াসের নাম্বারে ফোন লাগালো। শ্রেয়াস নিজের রুমে বসে অফিসের কিছু ফাইল চেক করছিল। ফোনটা বেজে উঠতে দেখলো আননোন নাম্বার। এই সময় আননোন নাম্বার থেকে তাকে কে কল করবে? শ্রেয়াস ফোনটা রিসিভ করতে শুনতে পেল, আর কতদিন নিজেকে মাস্কের আড়ালে লুকিয়ে রাখবেন? আপনাকে তো আমি ধরে ফেলেছি, এস শ্রেয়াস ওরূপে সাদমান সাদিক শ্রেয়াস। এরপর লোকটার হাসির আওয়াজ শোনা গেল। শ্রেয়াস কিছুটা ভরকে গেল। কেউ ওর এভাবে নাম জেনে গেল? বাবার কোনো লোক নয় তো আবার? ও ভরকানে কণ্ঠে জিজ্ঞেস করলো, কে বলছেন আপনি? আমার ফুল নেম জানলেন কিভাবে? কি উদ্দেশ্য আপনার? তার মানে আপনি স্বীকার করছেন আপনি সাদমান সাদিক শ্রেয়াস? শ্রেয়াস কথা ঘুরে জিজ্ঞেস করলো, হেয়ালি না করে বলুন কি উদ্দেশ্য আপনার? অহর্নিশ কিছুটা ভাবার অভিনয় করে জিজ্ঞেস করলো, উদ্দেশ্য তো অনেক কিছুই। আগে আপনার সম্পর্কে সব জানতে চাই, না হলে আপনার নাম মিডিয়াতে পাবলিক করে দিব। শ্রেয়াস কিছুটা রাগে কণ্ঠে বলল, ভালো হচ্ছে না বলে দিলাম, আমাকে চেনেন আপনি? আমি তো আপনাকে খুব ভালো করেই চিনি। আরহাম সাদিক আপনার বাবা, আর আপনার মা শ্রীজা সাদিক। শ্রেয়াস এবার আরো একটু ভরকে গেল। লোকটা ওর ব্যাপারে এত কিছু জানলো কিভাবে? শ্রেয়াস এবার জিজ্ঞেস করলো, কে বলছেন আপনি? বলুন তো কে হতে পারি? আপনার গুপ্ত রহস্য উদ্ধার করে ফেললাম। আপনার ছবিও কিন্তু আমার কাছে আছে। শ্রেয়াস এবার আরো চিন্তিত হয়ে বলল, ভালো ভালো বলুন কে আপনি, নইলে আমি এতটা ভালো নই যে আপনাকে ছেড়ে দিব। অহর্নিশ এবার মুখে হাসি ফুটিয়ে বলল, কুল ডাউন দোস্ত, আমি একেবারে ভয় পেয়ে গেছি। আমি অহর্নিশ চৌধুরী, তোর জানের জিগরি দোস্ত বলছি। শ্রেয়াসের এবার বিস্ময়ে মুখটা হা হয়ে গেল। ও বলল, অহর্নিশ, তুই এতদিন পর বাংলাদেশে এসেছিস কবে? সব উত্তর দিব কালকে। জায়গায় দেখা কর, কালকে হলিডে, আশা করি প্রবলেম হবে না। সব কথা ওখানেই হবে। আজ শুক্রবার, পরন্ত বিকাল, সূর্য হেলে পড়েছে। রেস্টুরেন্টে একটা টেবিলে বসে আছে 3 বন্ধু। 3 বন্ধু বললে ভুল হবে, কারণ শ্রেয়াসের একমাত্র বন্ধু ছিল অহর্নিশ, আর অহর্নিশের বন্ধু ছিল মাহিন। সেই সূত্রেই শ্রেয়াসের সাথে মাহিনের পরিচয় হয়েছিল। তবে তার সাথে আলাপ পরিচয় বেশি দিন হয়নি। তবে যে কয়দিনই হয়েছে, সেই কয়েকদিনেই মাহিনের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। সেটাকে বন্ধুত্ব বলা যায় কি না তা শ্রেয়াসের জানা নেই, কারণ এরপর কারোর সাথেই তেমন যোগাযোগ হয়নি।
ইভেন মাহিনীর ফোন নাম্বারও ছিল না তার কাছে। অফিসার মাহিন শেখের হাতে ধরা পড়লেন তরুণ বিজনেস আইকন এসএস শ্রেয়াস। বন্ধুদের সাথে বিকালে দেখা করতে এসে জনসম্মুখে প্রথমবারের মতো নিজের মুখ দেখালেন শ্রেয়াস। আর এত লুকোচুরির কারণ কি? শ্রেয়াস মাহিনের পিঠে একটা কিল মেরে বলল, আসতে বল, কেউ শুনলে সমস্যা হয়ে যাবে। অহর্নিশ এবার বলল, কি সমস্যা হবে? আর তোর নিজেকে আড়াল করে রাখার কারণ কি? আর্টিকেলে দেখলাম তুই আর তোর বোন দুজনেই মাস্ক পরা, এখন তো দিব্যি মাস্ক ছাড়া রয়েছিস। অহর্নিশের সাথে তাল মিলিয়ে মাহিন বলল, হ্যাঁ, আর ভার্সিটি থেকে এভাবে উদাও হয়ে গেলি কেন? অহর্নিশ তো বিদেশে চলে গেল, এর কিছুদিন পর তুইও লাফাত। প্রিন্সিপালের কাছে গেলাম খোঁজ নিতে, বললো ট্রান্সফার নিয়েছিস। কত করে বললাম তোর ঠিকানা দিতে, দিলই না। তারপর আমি যখন পুলিশ অফিসার হিসেবে জয়েন করলাম, তোর নিখোঁজের হওয়ার ডায়েরি দেখলাম। আঙ্কেল বা আন্টি মেবি করেছিল। কাহিনী কি বলতো? আরে থাম, তোদের সব প্রশ্নের জবাব দিব আমি। এর জন্য আমার পারিবারিক অবস্থার ব্যাপারে তোদের সব জানতে হবে। শ্রেয়াস এবার বলা শুরু করলো, আমার বাবা মাকে তো তোরা জানিসই, আর আমার ছোট একটা বোন আছে, ওই আমার প্রাণ, আমার সব কিছু। মা বাবার সাথে আমার বনিবনা ছিল না বেশ কিছু বছর ধরে। সবচেয়ে বেশি আঘাত হয়তো আমার বোন পেয়েছে। আমার বোনটা তখন স্কুলে পড়ে, ওদের স্কুলে প্যারেন্টস ডে সেলিব্রেশন ছিল। শ্রেয়া বাবা মাকে বারবার যেতে বলেছিল, কিন্তু তারা কাজের অজুহাতে কেউ যেতে পারেনি। আমার বোনটা প্যারেন্টস ডেতে একাই স্কুলে গেল। আমি জানি না সেখানে ঠিক কী হয়েছিল। সেদিন আমি তোদের সাথে ছিলাম বিধায় দেরি করে বাসায় ফিরি। তবে বোনকে না দেখে তো আমি দু চোখের পাতা এক করতে পারবো না রাতে, তাই ওর রুমে যাই। দেখি আমাদের একজন পরিচারিকা, যে আমাকে আর শ্রেয়াকে ছোট থেকে বড় করেছে, আমাদের মমতা মামুনি, সে শ্রেয়ার মাথায় জলপটি দিচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করলে বলে শ্রেয়া জ্বর ভীষণ, স্কুল থেকে এসে কান্না করছিল। তখন আমি তাকে কারণ জিজ্ঞেস করলে সেসব ঘটনা খুলে বলে। শ্রেয়াকে নাকি ওর ক্লাসমেটরা হ্যারাস করেছে, ওর প্যারেন্টসকে নিয়ে আসেনি বলে। এতে শ্রেয়া ভীষণ কষ্ট পেয়েছে। আমি তখন আব্বু আম্মুর কথা জিজ্ঞেস করি, কোথায় গেছে তারা? তখন তিনি বলেন বাবা মা নাকি চট্টগ্রাম গেছেন, কালকে ফিরবে। এই ঘটনাতে আমার মাথা ভীষণ গরম ছিল। পরের দিন আব্বু আম্মু বাসা আসার পর প্রচুর ঝামেলা হয়। আমি শ্রেয়া আর মামুনিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসি। বাসা থেকে বের হওয়ার সময় আম্মু আমাদের আটকাতে চেয়েছিল, কিন্তু আব্বু হয়তো ভেবেছিল কয়েকদিন পর আমরা এমনিতেই ফেরত যাব, তাই আটকায়নি। তার ধারণা দুনিয়াতে টাকা ছাড়া কিছুই হয় না, আর আমি তাকে শূন্য থেকে কিভাবে শুরু করে প্রতিষ্ঠা হওয়া যায় তা প্রমাণ করার জন্য বাসা থেকে বেরিয়েছিলাম। এরপর আমরা রাজশাহী চলে যাই। আমি ট্রান্সফার হয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই। এরপর সেখানে টুকটাক বিজনেস শুরু করি। তারপর আজকে এই তথাকথিত বিজনেস আইকন এসএস হয়ে গেছি। মাহিন তো এতক্ষণ হাঁ করে কথাগুলো শুনছিল। অহর্নিশ কি বলবে ভেবে পেল না। মাহিন এবার বলল, আমাকে বললে কি আমি তোকে সাহায্য করতে পারতাম না? আর তোর বড় লোক বাপ এখন ঢং করে তোর খুঁজ করেছে কেন? বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় আটকাতে পারতো। অহর্নিশ এবার বিজ্ঞদের মতো বলল, আসলে মানুষ হারানোর পর সব বুঝতে পারে, সাথে থাকাকালীন তার কদর করে না, গুরুত্ব দেয় না। আঙ্কেলের সাথে তো আব্বুর যোগাযোগ আছে বিজনেস পারপাসে। আব্বুই সেদিন বলল আরেকদিন আঙ্কেল শ্রেয়াস আর শ্রেয়ার জন্য অনেক দুঃখ প্রকাশ করছেন। আন্টি মানে তোর আম্মু নাকি অনেক কান্নাকাটি করে তোদের জন্য। শ্রেয়াস তাচ্ছিল হাসি হেসে বলল, কই সেদিন তো আটকায়নি, বলেছিল দুদিন পর এমনিতেই ফিরে আসবো। কিন্তু উনি জানেন না আমি ওনার ছেলে সাদমান সাদিক শ্রেয়াস। এত সহজে হেরে যাওয়ার পাত্র আমি নই। যখন আমরা ছিলাম ফিরেও তখনও সময় পেত না দুজন। এত কাজ তাদের যে সন্তানদের সময় দিতে পারে না, খোঁজ খবর রাখে না। আমি তো বড়ই ছিলাম। আমার বোনটা কতটা হার্ট হয়েছিল সেদিন। মাহিন এবার জিজ্ঞেস করলো, তো তোর এইসব লুকোচুরি খেলা কবে বন্ধ করছিস? নাকি আজীবন আর এই বিজনেস আইকনকে কেউ দেখতে পাবে না? আমার বোন যেদিন চাইবে সেদিন। অহর্নিশ বলল, তোর বোনের চাওয়া চাবির কি আছে এখানে? সেও তো দেখি তোর মতো নিজেকে কাভার করে রাখে, মুখ দেখায় না। আর বলিস না, ওইসব ঘটনার পর শ্রেয়া বাইরের পরিবেশে তেমন কমফোর্টেবল ফিল করে না, কেমন জানি ভেতরে ভেতরে নিজেকে আটকে রাখে। তবে এখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। তারপর দেখি কি করা যায়। মাহিন বলল, যা ভালো বুঝ তাই কর, হেল্প লাগলে বলিস। তুই এবার বল, পড়লি ফ্যাশন ডিজাইনিং নিয়ে আর হয়ে গেলি পুলিশ অফিসার, ঘটনা কি? মাহিন কিছুটা নড়ে চড়ে বসে বলল, আমি কোনোদিন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চেয়েছি না। শুরু থেকে পুলিশ বা আর্মিতে যাওয়ার ইচ্ছা ছিল, বাবার ভাইয়া জোর করছিল বিদায় ভর্তি হয়েছিলাম। তবে একদিন বাসায় সবার সামনে বলে দিই যে আমি তোমার ব্যবসা সামলাবো না, আমার এসবে ইন্টারেস্ট নেই, ব্যবসা বড় ভাইয়াই সামলাম, আমি আমার পছন্দের জব করব, না হয় বাড়ি ছাড়বো। ব্যাস
এরপর বাবা রাজি হয়ে যায় আর আমি ওই বছরেই ট্রেনিংয়ে চলে যাই। এরপর আমার কাজের প্রতি ডেডিকেশন দেখে সিনিয়র পুলিশ অফিসার করে দেওয়া হয়। তারপর 3 বন্ধু মিলে আরো নানা গল্প গুজব করলো। আসলে বন্ধু বান্ধব একসাথে হলে কথা ফুরায় না, কোথা দিয়ে টাইম চলে যায় কেউ বলতে পারে না। তবে বন্ধু বান্ধবেরা আমাদের অনেক সুখের দুঃখের সাথে, যে কথাগুলো অনেক সময় বাবা মাকে বলতে পারি না, অথচ সে কথাগুলো কত সহজেই বন্ধু বান্ধবদের সাথে বলে দিতে পারি অবলীলায়। সো লাইফে ভরসাযোগ্য 2-4টা বন্ধু বান্ধব থাকা আবশ্যক। Mr. Chaudhary, your PA is really amazing. She is an amazing designer. You know, আমি আমার জীবনে খুব কম ডিজাইনারকে দেখেছি এরকম ইউনিক চিন্তা ভাবনা করতে। আপনি নিশ্চয়ই এই মিস্টার শ্রেয়াস আর ওনার বোনের আর্টিকেলটা পড়েছেন। ওনার বোনও খুব ভালো একজন ডিজাইনার। ওনার বোনের পরে আমার দেখা একজন বেস্ট ডিজাইনার কিন্তু আপনার পিএ। থ্যাঙ্কস, ইটস আওয়ার প্লেজার। ক্লায়েন্টদের ডিলটা ফাইনাল হতেই তারা চলে গেলেন। ডিলটা ফাইনালের জন্য শ্রেয়া আর অহর্নিশ একটা রেস্টুরেন্টে এসেছিল। ক্লায়েন্ট চলে যেতেই অহর্নিশ শ্রেয়াকে বলল, আপনার আর এস শ্রেয়াসের মধ্যে অনেক মিল মিস শ্রেয়া, এমনকি নামটাও। আবার দুজনেই ডিজাইনার। স্ট্রেঞ্জ। অহর্নিশের কথায় শ্রেয়া ঘাবড়ালো। আসলে 2জন মানুষই তো একজন, সো তাদের মধ্যে মিল থাকবে না তো কাদের মধ্যে থাকবে? শ্রেয়া কিছু ভয় মনের মধ্যে রেখে উত্তর দিল, পৃথিবীতে অনেক কিছু হয় কাকতালীয়, যার মানে খুঁজে পাওয়া যায় না। আর একই নাম একই প্রফেশনের মানুষ অনেক আছে পৃথিবীতে। এটা স্ট্রেচের মতো এমন কিছুই না। অহর্নিশ ভাবল শ্রেয়া ঠিকই বলছে, তবে এতটা মিল কিভাবে হয় তার উত্তর সে সত্যি পেল না। তবে ইদানিং শ্রেয়ার মধ্যে অনেকটা ভিন্নতা লক্ষ্য করেছে সে। আগে কেমন ভয়ে ভয়ে উত্তর দিত, এখন এতটাও ভয় পায় না। তাহলে কি শ্রেয়ার জড়তা কেটে যাচ্ছে? অফিস শেষ করে নিত্যদিনের মতো বের হলো অহর্নিশ। আজকেও দেখলো শ্রেয়া হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ওর হেঁটে যাওয়ার কারণ কি? বিগত 1 মাস যাবৎ অহর্নিশের পিএ হয়ে কাজ করছে সে। একজন পিএর স্যালারি সাধারণ ওয়ার্কারের চেয়ে অনেকটা বেশি। এই মাসে স্যালারি পেয়েছে শ্রেয়া, আগের থেকে অনেকটা বেশি। তাহলে কি শ্রেয়ার আর্থিক অবস্থা অনেকটাই দুর্বল? খারাপ লাগলো অহর্নিশের। কই, আগেও তো অনেক অসহায় মানুষদেরও দেখেছে, এতটাও তো খারাপ লাগেনি। তাহলে শ্রেয়ার ব্যাপারের ক্ষেত্রে এমন হচ্ছে কেন? এত অ্যাট্রাকশন সে ফিল করছে কেন? উত্তর নেই, কোনো উত্তর নেই এই প্রশ্নের। অপেক্ষা করতে হবে তার হৃদয় কি বলে তার জন্য। সুবর্ণা চৌধুরী বসে আছেন নিজের রুমে, তার মধ্যে রুমে প্রবেশ করলো আরু। মাকে গিয়ে জড়িয়ে ধরলো আগে, থুতনিটা মায়ের কাঁধে রাখলো। সুবর্ণা চৌধুরী জানেন মেয়ে নিশ্চয়ই তাকে কিছু বলার জন্যই এসেছে, না হলে সারাদিন এটা ওটার চক্করে তার কাছে আসে কোথায়? তিনি ভনিতা না করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে হঠাৎ মায়ের কাছে এলি যে? আম্মু, তোমাকে আমার বেস্টি শ্রেয়ার কথা বলেছিলাম না? ওকে কালকে নিয়ে আসবো বাসায় ভাবছি। শ্রেয়া তোর ভাইয়ার পিয়ে, ওর কথা বলছিস নাকি? আরও থুতনিটা মায়ের কাছ থেকে উঠে মার মুখোমুখি হয়ে মাথা নাড়ল, মানে হ্যাঁ। সুবর্ণা চৌধুরী বললেন, নিয়ে আসিস। তোর আব্বু বলছিল মেয়েটা নাকি ভীষণ ভালো আর পরিশ্রমী, এই বয়সে চাকরি করে, আবার ভার্সিটিতেও পড়ে। আসিস নিয়ে, ওকে দেখার আমার অনেক ইচ্ছে। আরও কিছুটা চিন্তিত মুখে জবাব দিল, হ্যাঁ, রাজি করাতে পারলেই হলো। কেন? উফ আম্মু, ভুলে যাও কেন? তোমাকে বলেছিলাম না শ্রেয়া অন্যরকম। ওর সাথে আমাকে বন্ধুত্ব করতে হয়েছে কত কথা বলে, কত কথা দ্বারা ওকে ম্যানেজ করেছি। ও আসলে ইন্ট্রোভার্ট, তো সবার সাথে সহজে মিশতে পারে না, ভয় পায়। ক্লাস শেষ করে আরও আর শ্রেয়া বসে আছে ওদের ভার্সিটির পেছনের দিকটায় থাকা একটা বড় পুকুর ঘাটের সামনে। ভার্সিটি শেষ করে রোজ অফিসে গেলেও আজ শ্রেয়ার অফিস নেই তা না, ও যার আন্ডারে কাজ করে মানে ওর বস 2 দিনের জন্য শহরের বাইরে গেছে। যেহেতু ও বসের পিএ, তাই এখন ওর ছুটি চলছে। যদিও একজন পিএর দায়িত্ব সবসময় বসের আশেপাশে থাকা, তাকে হেল্প করা, কিন্তু কাজটা শহরে পড়েছে বিধায় অহর্নিশ একাই গিয়েছে। 2 বান্ধবী মিলে বসে বসে বাদাম খাচ্ছে। দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছে। প্রথম দিকে শ্রেয়ার জড়তা থাকলেও এখন আর নেই। সাবলীল ভাবে কথা বলতে আর মিশতে পারে আরুর সাথে, কিন্তু বাইরের অচেনা লোকের সাথে অতটাও পারে না। আরুর সাথে শ্রেয়ার কথা বলা দেখলে কেউ বিশ্বাসই করবে না এটা সেই শ্রেয়া যে ঠিক মতো কথা বলতে পারে না। বাদাম খাওয়ার এক পর্যায়ে আরু বলল, চল না শ্রেয়া, আজকে আমাদের বাসায় মা দেখতে চাইছে তোকে। কেন?
আন্টি কি তার ছেলের পুত্রবধূ করবে আমাকে, যে দেখতে চাইছে? আরুর প্রশ্নে যে শ্রেয়া এরকম জবাব দিবে সেটা কস্মিন কালেও ভাবেনি। অবশ্য ভাবলেও কিছুটা ভুল হতো না, কারণ কয়েকদিন যাবৎ সে শ্রেয়ার এমন চাঞ্চলতাপূর্ণ কথা শুনেছে আর হতবাক হচ্ছে। হাতে আরও অবশ্য খুশি শ্রেয়া নিজের খোলস ছেড়ে বেরিয়ে স্বাভাবিক হচ্ছে। সে তো এটাই চাইতো। আরও হাসি মুখে বলল, সে তুই যদি চাস তাহলে পুত্রবধূ হতেই পারিস, আমাদের কোনো প্রবলেম নেই। থাক বাবা, এখানেই ওসব কথার ইতি টান। তোর অমন রাগী গম্ভীর মুখ ভাইকে বিয়ে করার চেয়ে আজীবন কুমারী থাকা ভালো। আমার এখনো ওনার সাথে কথা বলতে গেলে ভয়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চায়। বিয়ে হয়ে বড্ড ভুল করে ফেলেছি, কিন্তু না হয়েও উপায় ছিল না। আমাকে তো বিয়ে হওয়ার জন্য অফার না অর্ডার করা হয়েছিল। কথাগুলো বলেই উঠে দাঁড়ালো শ্রেয়া। আরও হাসছে। শ্রেয়ার বেশি বেশি কথা শুনতে ওর ভালো লাগে। ভবিষ্যতে যে শ্রেয়া তাকে ছাপিয়ে বকবক করে এক্সপার্ট হবে এটাও নিশ্চিত। শ্রেয়াকে উঠে দাঁড়াতে দেখে আর বলল, কিরে উঠলি কেন? ও মা, তুই না বললি তোর বাসায় যাবি? চল তাহলে। তুই সত্যিই যাবি? রিয়েলি? আমার তো বিশ্বাস হয় না। চিমটি কাটতো। শ্রেয়া চিমটি কাটলো, একটু জোরেই কাটলো শ্রেয়া। আরও চিৎকার করে বলল, উফ, মাংস তুলে নিবি নাকি? এই তুই সত্যি শ্রেয়া তো, নাকি কোনো ডাইনি? আমার চেনা শ্রেয়া তো ঠিক মতো কথাও বলতে পারতো না, কিন্তু তুই কয়েকদিন ধরে বেশি কথা বলছিস। যে শ্রেয়া কারোর দিকে ঠিক মতো তাকিয়ে দেখতো না, সে আজকে আমার হাতের মাংস তুলে নিচ্ছে। সত্যি করে বলতো তুই কে? আরুর এমন কথা শুনে শ্রেয়া হাসলো। আরও তো চাইতো সে কথা বলুক, ওর মতো চঞ্চল প্রকৃতির হোক। এখন তো অমনি হচ্ছে। তাহলে মানতে পারছে না কেন ওকে এই রূপে? বেশি অবাক হচ্ছে নাকি? শ্রেয়া বলল, আমি শ্রেয়া। চুপচাপ মেয়েটাকে তো তুই এমন বানালি, এখন বিশ্বাস করিস না কেন? বিশ্বাস করছি, আবার অবাকও হচ্ছি। মাসখানেক যেতে না যেতে তোর এত পরিবর্তন আমি আশা করিনি। আমি তো ভেবেছিলাম আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু তুই তো আমার আশার তুলনায় বেশি দ্রুত গতিতে আগাচ্ছিস। খুব ভালো, চল যাই, আম্মু ওয়েট করছে আমাদের জন্য। শ্রেয়াকে নিয়ে এসেছে আরও নিজের বাসায়। নতুন পরিবেশ বিধায় শ্রেয়ার একটু সমস্যা হচ্ছে, বাট নাও শি ক্যান হ্যান্ডেল ইট। আরও শ্রেয়াকে সোফায় বসিয়ে ওদের বাসার একজন সার্ভেন্টকে বলল ওর আম্মুকে যেন ডেকে দেয়। দুপুরবেলা এখন ওর আম্মু এই টাইমটাতে রুমে থাকে। শ্রেয়া এদিক ওদিক চোখ ঘুরিয়ে বাসাটা পর্যবেক্ষণ করছিল। বাসাটা পরিপাটি করে গোছানো, হবেই বা না কেন? একজন বিজনেসম্যানের বাসা বলে কথা। ছোটবেলায় তাদের বাসাও এমন ছিল। শুধু একটা জিনিসই ছিল না, সেটা হলো ভালোবাসা। একে অপরের সাথে টাইম স্পেন্ড করার মতো সময় মাসে হয়তো একবার কি দুইবার শ্রেয়া বাবা মায়ের সাথে ডিনার করতে পারতো। কোনো কোনো মাসে আবার তাও হতো না। অথচ আরও সেদিন বলল ওরা শত ব্যস্ততার মধ্যেও সকলে থাকলেও ব্রেকফাস্ট আর ডিনার একসাথে করে। সারাদিনে ওই সময়টুকুতে পারিবারিক আড্ডা চলে। শ্রেয়া ভাবে তার পরিবারে এসব কেন ছিল না? নাম যশ খ্যাতি সবই তো ছিল, তাহলে ওর বাবা মা কেন ওদের এত অবহেলা করত? সময় দিত না কেন ওদের? দিনে অন্তত একবার তো একসাথে বসে খেতে পারতো তারা। ভালো মন্দ জিজ্ঞেস তো করতেই পারতো। শ্রেয়ার ভাবনার মাঝে সুবর্ণা চৌধুরী চলে আসলেন। তিনি শ্রেয়ার পাশে বসলেন। শ্রেয়া ওনাকে সালাম দিল। উনি উত্তর দিলেন এবং বললেন, তুমি বুঝি শ্রেয়া? কি মিষ্টি মেয়ে তুমি। বলেই তিনি শ্রেয়ার থুতনিতে হাত দিয়ে একটা চুমু খেলেন। শ্রেয়া একটু লজ্জা আর একটু সংকোচ বোধ করলো। সুবর্ণা চৌধুরী হয়তো বুঝতে পারলেন। তিনি বললেন, কোনো সংকোচ বোধ করবে না, আমি তো তোমার মায়ের মতো। মায়ের কাছে জড়তা থাকতে নেই। মা শব্দটা শোনার পরেই অজান্তে শ্রেয়ার চোখে জল চলে এলো। দু এক ফোঁটা গাল বেয়ে নিচেও নামতে চাচ্ছে। ইস, তার নিজের মাও যদি কখনো এমন করে বলতো। কিন্তু না, এমনটা হয়নি। মমতা মামুনিও অবশ্য কম ভালোবাসা দেয়নি, কিন্তু মা আর মামুনি শব্দ দুইটা একই অর্থ প্রকাশ করলেও এর তাৎপর্য ভিন্ন। জন্মদাত্রী আর পালন করতে মায়ের মধ্যে তো ভিন্নতা থাকবেই। স্বাভাবিকভাবে জন্মদাত্রী মায়ের প্রতি অধিক টান থাকলেও তার অবহেলায় সেটা ফিকে হয়ে যায়, যেমনটা শ্রেয়া আর তার জন্মদাত্রী মায়ের ক্ষেত্রে হয়েছে। মমতা মামুনিও তাকে মায়ের ভালোবাসা দিয়েছে, কিন্তু সে মামুনিই রয়ে গেছে। মা আর তাকে কোনোদিন বলা হয়নি। এই শব্দটা শুনলেই ওর কেন যেন কান্না পায়। এখন যেমন সুবর্ণা চৌধুরীর মুখে মা শব্দটা শুনে পাচ্ছে,
সুবর্ণা চৌধুরী শ্রেয়ার চোখে পানি দেখে বলল, কি হলো, কাঁদছো কেন? মায়ের কথা বুঝি মনে পড়েছে? শ্রেয়া এবার কি বলবে? মাঝে থেকেও নি সন্তানের প্রতি অবহেলা নিষ্ঠুরতা দেখলে তাকে আদৌ কি মা বলা যায়? শ্রেয়ার জানা নেই ব্যাপারটা। শ্রেয়া ছোট্ট করে জবাব দিল, মায়ের সাথে আমার তেমন কোনো ভালো স্মৃতি আছে বলে মনে পড়ছে না। মানে তোমার মা কি বেঁচে নেই? আছে হয়তো। শ্রেয়ার এরকম জবাবে সুবর্ণা চৌধুরী আর আরো দুজনে ফুকুসকে শ্রেয়ার দিকে তাকালো। হয়তো আছে মানে কি? এভাবে বললো কেন মেয়েটা? সুবর্ণা চৌধুরী বললেন, মানে কি শ্রেয়া, এভাবে বলছো কেন? আন্টি বাদ দাও তো, আমরা কি এই আলোচনা করার জন্য এসেছি? আর কি তখন থেকে তুমি তুমি করে বলছো? হ্যাঁ, এই না তোমাকে মা ভাবতে বললে, আর এখন নিজেই তুমি বলে পর করে দিচ্ছ। এটা কিন্তু আমি মানছি না। সুবর্ণা চৌধুরী হা হয়ে শ্রেয়ার কথা শুনছেন। এই না আরো বলল, মেয়েটা ইন্ট্রোভার্ট। কই, এখন তো দিব্যি কথা বলে যাচ্ছে, থামার নামই নিচ্ছে না। আরো মাকে এভাবে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে তাকিয়ে কি দেখছো আম্মু? শ্রেয়া যা বলছে তার উত্তর দাও। সুবর্ণা চৌধুরী একবার আরোকে বলল, এই তুই না বললি শ্রেয়া অন্যরকম, ঠিক মতো মিশতে পারে না? কই, আমার তো সেটা মনে হচ্ছে না। ওকে তো স্বাভাবিকই মনে হচ্ছে। আমিও অবাক হয়েছিলাম প্রথমে আম্মু, ভেবেছিলাম কোনো শ্যাওড়া গাছের পেতনি ভর করেছে ওর উপর, কিন্তু না, এটা আমাদের নতুন বাক্য বাগিস শ্রেয়া। শ্রেয়া সোফা ছেড়ে উঠে আরুর মাথায় একটা গাট্টা করে বলল, ও ঠিকই বলেছে আন্টি, আমার ওপর তোমার মেয়ে রূপের শাওড়া গাছের পেতনি ভর করেছে। না হলে আমি এত কথা বলি? আর পেতনি কি বলেছে জানো? শ্রেয়ার কথায় আরু রাগে কটমট করে ওর দিকে তাকালো। আর সুবর্ণা চৌধুরী হেসে জিজ্ঞেস করলেন, কি বলেছে? বলেছে সে আজীবন আমার ঘাড়ে চড়ে থাকবে, আমাকে একা করে কোনো দিন ছেড়ে চলে যাবে না, সব সময় আমার পাশেই থাকবে। শ্রেয়ার লাস্টের কথায় আরও ওকে জড়িয়ে ধরল। আশ্বাসের স্বরে বলল, সত্যি আমি তোকে কোনোদিন ছেড়ে যাব না। আমি জানি না তোর জীবনে এতদিন কিসের এত হতাশা দুঃখ ছিল, তবে এখন থেকে তোকে হাসি খুশি রাখার দায়িত্ব আমার। এসব বলার মাঝেই আরুর কি যেন একটা মনে পড়ল। ও শ্রেয়াকে ছেড়ে দিয়ে নিজের কোমরে হাত দিয়ে বলল, কিন্তু তুই কি বললি আমায়? শ্যাওড়া গাছের পেতনি? তবে রে। বলে আরও শ্রেয়াকে দৌড়ানি দিল। শ্রেয়া ড্রয়িং রুমের একদিক থেকে ওদিকে যাচ্ছে, আর ওকে ধরার জন্য আরও ওর পেছন পেছন ছুটছে। সুবর্ণা চৌধুরী মেয়েদের এসব বাচ্চামো দেখে হাসতে হাসতে বললেন, আরে আরে পড়ে যাবি তোরা দুজনে, থাম বলছি। কি শুরু করলি তোরা দুজন? কিন্তু দুজনের একজনেরও থামার নাম গন্ধ নেই। একবার সোফার পেছনে যাচ্ছে, আবার সুবর্ণা চৌধুরীর চারদিকে ঘুরছে। এভাবে কতক্ষণ যে দৌড়ালো তার খেয়ালই নেই। হঠাৎ শ্রেয়ার কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিবে, কেউ একজন ওকে ধরে নিল। শ্রেয়া তো ভয়ে চোখ খিচে নিয়েছে, আর আরও সুবর্ণা চৌধুরীর পাশে স্টপ হয়ে দাঁড়িয়ে গেছে। শ্রেয়ার তো নিচে পড়ে এতক্ষণ কবরের ইন্নালিল্লা হয়ে যাওয়ার কথা, কিন্তু হলো না কেন? কোমরে কারো হাতের উপস্থিতি টের পেয়ে শ্রেয়ার চোখ দুটো পিটপিট করে খোলা শুরু করলো। এ কি, ওর বস কেন এখানে? ওনার তো ঢাকার বাইরে থাকার কথা, এখানে এই সময় কি করছে? সে কি ঠিক দেখছে? শ্রেয়া ঘন ঘন কয়েকবার চোখ পিটপিট করলো। না, ঠিকই দেখছে। এই তো সুট বুট পরিহিত হ্যান্ডসাম যুবক দাঁড়িয়ে আছে ওর সামনে, এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। কি আশ্চর্য, পলক ফেলছে না কেন? চোখে কি এমন আছে? শ্রেয়া এক দৃষ্টিতে এসে চোখের দিকে তাকিয়ে যেন হারিয়ে গেল। কি অদ্ভুত! আরও আর সুবর্ণা চৌধুরী এতক্ষণ এসব দাঁড়িয়ে দেখছিল, এবার দুজন দুজনের মুখের দিকে তাকালো। আরো খুশি হয়েই মাকে বলল, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? সুবর্ণা চৌধুরী মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন। মুখে হাসি রেখে বললেন, ভালোই মানিয়েছে, কি বলিস? আরো আনন্দে গদগদ হয়ে বলল, একেবারে খাপি খাপ মজনুর বাপ। সুবর্ণা চৌধুরী এবার মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি ধরনের কথাবার্তা এগুলো? ও তুমি বুঝবে না আম্মু, এখন একটু ছেড়ে কাশো তো। তোমার ছেলে আর আমার বেস্টির তো কোনো নড়চড় নেই, এভাবে আর কতক্ষণ এগুলো দেখবো? সিঙ্গেল মানুষদের এসব সিন দেখলে চোখ ব্যথা করে। তুমি তো মিঙ্গেল উইথ টু চিলড্রেন, কিন্তু আমি তো সিঙ্গেল, তাই আমার আর সহ্য হচ্ছে না। সুবর্ণা চৌধুরী মেয়ের দিকে একটু রাগী দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমি তোর মা, সেটা হয়তো ভুলে যাচ্ছিস। কথাবার্তা কি সিরি হয়েছে তোর? যাই হোক,
এদের ধ্যান ভাঙানো উচিত। সুবর্ণা চৌধুরীর গলার আওয়াজে অহর্নিশ শ্রেয়াকে ছেড়ে দিল। শ্রেয়া এবার একটু অস্বস্তিতে পড়ে গেল। ইস, কি লজ্জা। সুবর্ণা চৌধুরী ছেলেকে উদ্দেশ্য করে বললেন, আজকে সকালে না বের হলি, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তোর তো 2 দিন বাইরে থাকার কথা ছিল। যাচ্ছিলামই তো আম্মু, তবে বিশেষ কারণের জন্য ক্যান্সেল হয়ে গেল। মিস্টার ত্রিপাঠী একটু অসুস্থ, তাই ডিলটা পরে করা হবে। মাঝ রাস্তায় ওনার পিএ ফোন করে বলল, তাই ব্যাক করলাম। ও আচ্ছা। তারপর অহর্নিশ শ্রেয়াকে উদ্দেশ্য করে বলল, মিস শ্রেয়া, আপনি কাল থেকেই অফিসে আসতে পারেন যদি কোনো সমস্যা না থাকে। আপনাকে যেহেতু আমি ছুটি দিয়েছি, তাই আসার ইচ্ছাটা আপনার একান্ত নিজের। আপনি না আসতে চাইলে প্রবলেম নেই। অহর্নিশের কথায় শ্রেয়া মাথা নাড়ল, শুধু মুখ দিয়ে কোনো বুলি বের করলো না। অহর্নিশ নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। এরপর শ্রেয়া স্বাভাবিকভাবে বাকি সময়টুকু আরু আর সুবর্ণা চৌধুরীর সাথে কাটালো। আরু আর সুবর্ণা চৌধুরী তখনকার ব্যাপারে একটু শব্দ অব্দি করেননি, কারণ শ্রেয়া লজ্জায় পড়ে যেতে পারে। এতে হয়তো স্বাভাবিকভাবে কথা বলতেও সমস্যা হতে পারে, তাই ওরা কেউ কিছু বলেনি। শ্রেয়া বাসায় চলে গেছে অনেকক্ষণ হলো। আরও এখন যাচ্ছে তার ভাইয়ের রুমে। তাকে কেন জানি ডেকেছে। ভাইয়ের দরজার সামনে গিয়ে হালকা টোকা দিয়ে বলল, আসবো ভাইয়া? হ্যাঁ, ভেতরে আয়। হঠাৎ ডাকলে যে, কিছু হয়েছে নাকি? অহর্নিশ কি জবাব দিবে? সে যা বলার জন্য ডেকেছে সেটা বলতে পারলেই হয়। না, কি আর হবে। তখন তোরা ওভাবে ছোটাছুটি করছিলি কেন? আর মিস শ্রেয়ার মতো মেয়ে ওরকম করেছিল? আমি কি ঠিক দেখেছি? হ্যাঁ, ঠিকই দেখেছো। আমার সাথে মিশে আর কত অমন ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকবে। ছটফটে তো একদিন হতেই হতো ওকে। অহর্নিশ কিছুটা ব্যঙ্গ করে বলল, সঙ্গ দোষে লোহা ভেসেছে আর কি। ভাইয়া, ডোন্ট ইনসাল্ট মি। তো তুমি কি চাও শ্রেয়া সারা জীবন ওরকম থাকুক? মেয়েটা এতদিনে কত কষ্টের মধ্য দিয়ে গেছে কে জানে। কারোর সাথে তো কোনো কিছু শেয়ারও করেন না। এখন একটু হাসি খুশিও হচ্ছে, তবে তুমি চিন্তা করো না। তোমার মতো এইরকম রাগী আর গম্ভীর মুখ মানুষের সামনে ও আগের মতোই চুপচাপ হয়েই থাকবে। বলে মুখ ঝামটা দিয়ে আরো বেরিয়ে গেল। অহর্নিশ তো ভালো প্রশ্নই করলো। এত উত্তেজিত হওয়ার কি আছে? সেও চায় শ্রেয়া স্বাভাবিক হোক। খারাপ মিন করে তো আরুকে কিছু বলেনি। মেয়েটা শুধু শুধু তাকে ওসব কথা বলে গেল। দিন কাটে, মাস কাটে, কেটে যায় বছর। না না, শ্রেয়ার লাইফে এতটা সময় কাটেনি। 2 সপ্তাহ অতিবাহিত হয়েছে। শ্রেয়া এখন স্বাভাবিক হাসি খুশি জীবনযাপন শুরু করেছে। ভার্সিটিতে আরুর সাথে ওর বেশ ভালো সময় কাটে। 2 জনে খুনসুটি হাসি মজা করে। ভার্সিটির কেউ কেউ এসব দেখে মুখ বাঁকালো, আবার কেউ কেউ অবাক হয় শ্রেয়ার এমন পরিবর্তন দেখে। আজকে প্রিন্সিপাল স্যার শ্রেয়াদের ক্লাসে এসেছিল। ওরা এবার 3rd সেমিস্টারে, আর একটা সেমিস্টার বাকি আছে। আর 3rd সেমিস্টারের সকল স্টুডেন্টদের নিয়ে একটা ফ্যাশন কন্টেস্টের আয়োজন করা হচ্ছে, যেখানে প্রতি 2 জন করে স্টুডেন্ট একসাথে পার্টিসিপেন্ট করবে। মানে একজন হবে ডিজাইনার, আর ডিজাইন করা ড্রেস পরিহিত জন হবে মডেল। শ্রেয়া তো ভাবছিল ভিন্ন টাইপের কি করা যায়, কি করলে অন্যদের থেকে বেশ অনেকটা ইউনিক হবে। ওর ভাবনার মাঝে আরও কোথা থেকে ছুটে এলো আর বলল, জানিস শ্রেয়া, আমাদের ফ্যাশন কন্টেস্টের জাজ হয়ে কে আসছে? আমার অনেক পছন্দের উনি। আমি তার অনেক বড় একজন ভক্ত। ইস, ম্যামকে সামনাসামনি দেখার আমার কতদিনের ইচ্ছা ফাইনালি পূরণ হতে যাচ্ছে। শ্রেয়া জিজ্ঞেস করলো, কে আসবে সেদিন? তারপর আরও যার নাম বলল। শ্রেয়া সেটা শুনে কি বলবে? সে অবাক না হতবাক। আবার একটা কিছুর মুখোমুখি হতে চলেছে সে। স্বাভাবিক থাকবে কিভাবে সে? ইউ নো শ্রেয়া, শ্রীজা সাদিক আসছে জাজ হয়ে আমাদের ফ্যাশন কন্টেস্টে। শি ইজ মাই আইডল। উফ, আই ক্যান্ট বিলিভ দিস। আই এম রিয়েলি এক্সাইটেড। আরও তো খুশি হয়ে কথাগুলো বলল, কিন্তু শ্রেয়ার কি রিয়াকশন দেবে? তার কি রিয়াক্ট করা উচিত? সে কি খুশি হবে? এটাই তো চাইতো যে একদিন ওর মায়ের সামনে দাঁড়াবে, তাদের দেখিয়ে দিবে টাকা পয়সা তাদের থেকে না নিয়ে কিভাবে এত দূর এগিয়েছে সে আর তার ভাইয়া। এখন মুখ্যম সময় এসেছে, এবার ওকে দেখিয়ে দিতে হবে মানুষ ইচ্ছে করলে সব পারে। সেখানে টাকা বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন হয় না। শ্রেয়াকে কোনো কিছু বলতে না দেখে আরও ভ্রু কুচকালো। কি ভাবছে এই মেয়ে এত? ও শ্রেয়ার কাঁধে ধাক্কা মেরে বলল, এই কি ভাবছিস? এত বড় মাপের একজন মানুষ আসবে, তাকে দেখতে পাওয়ার তো ভাগ্যের ব্যাপার।
কত বড় একজন ডিজাইনার আর মডেল উনি। আমার তো ভাবতে অবাক লাগছে। কিন্তু তুই এমন চুপ মেরে গেলি কেন? কিছু তো বল, তোর অনুভূতি কেমন? শ্রেয়া ভাবে, তার আবার অনুভূতি। মানুষটাকে বাইরে থেকে যেমন দেখা যায় ভেতর থেকে তো আর সেরকম না। হ্যাঁ, তার প্রতিপত্তি, সুনাম সব আছে, কাজের প্রতি যথেষ্ট নিষ্ঠাবান ও একজন সে। কত মানুষের আইডল সে, একজন সাকসেসফুল ওমেন। কিন্তু একজন মা হিসেবে তাকে কোন কাতারে ফেলা যায়? শুধু জন্মই দিয়েছে আর ভরণ পোষণের জন্য টাকা দিয়েছে, তবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, মায়ের মমতা আর ভালোবাসা, সেটা দিতে পারেনি। শ্রেয়া এবার বলল, আমার আর কি অনুভূতি হবে? তোর আর বাকি সবার যেমন লাগছে আমারও তেমন লাগছে, নাকি আমার ভিন্ন রকম লাগার কথা? না, তা না। শ্রেয়া এবার অন্য টপিক আনার জন্য বলল, বাদ দে, সপ্তাহখানে বাদেই তো কন্টেস্ট। প্রিন্সিপাল স্যার কি বলে গেল, প্রতি 2 জন করে পার্টিসিপেট করতে হবে। তুই কি আমার মডেল হবি? শ্রেয়ার এই প্রস্তাবে যেন আরো খুশি হলো। ও নিজেও ব্যাপারটা শ্রেয়াকে বলতে চাইছিল। ও খুশি হয়ে বলল, শেয়ার বলতে তোর সাথে কেউ পারবে বলে আমার মনে হয় না। আমি নিজেও পারবো না। তোর চিন্তা ভাবনা অনেক ইউনিক, ভাইয়ার আব্বুর থেকে শুনেছি। তাই গো হারার থেকে তোর মডেল হয়ে না হয় কন্টেস্টটা জিতি। মডেল হবি তো কি হয়েছে, চল একসাথে ভিন্ন রকম কিছু করার ট্রাই করি। একসাথে করলে ব্যাপারটা আরো ভালো হবে। শ্রেয়ার কথায় সায় জানিয়ে আরো বসে পড়লো ওর সাথে ডিসকাস করে নতুন কিছু বের করার জন্য। মানুষের নতুনত্বের প্রতি আকর্ষণ একটু বেশি থাকে। ভার্সিটির ক্লাস শেষ করে শ্রেয়া অফিসে চলে এসেছে। আজ তার অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নিতে হবে। কন্টেস্টে যেহেতু পার্টিসিপেন্ট করেছে, ড্রেস মেকিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব নিজেদের করতে হবে। বেশি সময়ও নেই হাতে, তাই কয়েকদিন ছুটি নেওয়াই উত্তম। তাই শ্রেয়া ঝটপট কোনো রকমের একটা অ্যাপ্লিকেশন লিখে ফেললো। অ্যাপ্লিকেশন অফিসের একটা পিয়নের কাছে জমা দিতে হয়, আর সেই পিয়নটাই বসকে সব অ্যাপ্লিকেশনগুলো সাপ্লাই করে। কিন্তু শ্রেয়া ভাবলো, যেহেতু ও বসের কেবিনেই রয়েছে, তাই ও নিজ হাতে অ্যাপ্লিকেশনটা বসকে দিবে। করলো তাই। নিজের চেয়ার ছেড়ে উঠে অ্যাপ্লিকেশনটা হাতে নিয়ে বসের দিকে গেল। অহর্নিশ তখন একটা ফাইলে কিছু চেক করছিল। শ্রেয়ার ডাকে ওর দিকে তাকালো। শ্রেয়া হালকা আওয়াজ তুলে বলল, স্যার, আমার কয়েকদিন ছুটি প্রয়োজন। এই সময় ছুটি নেওয়া ঠিক হচ্ছে না জানি, যদি একটু দিতেন তাহলে ভালো হয়। বলে শ্রেয়া অ্যাপ্লিকেশনটা অহর্নিশের দিকে এগিয়ে দিল। অহর্নিশ সেটা দেখলো। অহর্নিশ কিছু একটা ভেবে বলল, না, কোনো ছুটি দেওয়া হবে না আপনাকে। স্টুডেন্ট লাইফ থেকে যখন জবে এসেছেন, তো কিভাবে কি ম্যানেজ করবেন সেটা আপনি জানেন। অহর্নিশের এমন কথায় শ্রেয়া ভাবলো, ঠিকই তো বলছে। তার একটু চাপ হয়ে যাবে ঠিকই, তবে 1 সপ্তাহেরই তো ব্যাপার, ম্যানেজ করে নেবে। তাই ও মিনমিন করে বলল, ঠিক আছে স্যার। তারপর শ্রেয়া আগে নিজের চেয়ারে বসে কাজ শুরু করলো। অহর্নিশ অবাক, কিছু বললো না কেন? সেদিন তো বাসায় দিব্যি আরুর সাথে মারামারি ছুটাছুটি করছিল। তাহলে আরুর কথাই কি সত্যি? শ্রেয়াকে ওকে ভয় পায় নাকি অহংকারী ভাবে? কোনটা? আরুর কথা পরীক্ষা করার জন্যই তো শ্রেয়াকে ওভাবে বলল। কিন্তু শ্রেয়া কোনো রূপ রিয়্যাক্ট না করেই রাজি হয়ে গেল। শ্রেয়া অফিস থেকে বাড়িতে এসেছে। শ্রেয়াসকে এখনো ওদের ভার্সিটির ফ্যাশন কন্টেস্টের ব্যাপারে জানায়নি। এখন জানানোর উদ্দেশ্যে ভাইয়ের রুমের দিকে গেল। ভাইয়া কি করছো? শ্রেয়াস ল্যাপটপে কিছু একটা করছিল। বোনের আওয়াজ পেতে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। ল্যাপটপটা বন্ধ করতে করতে বলল, ওহ বনু, আয় বস এখানে। এমনি অফিসে একটু কাজ করছিলাম, কিছু বলবি তুই? হ্যাঁ, ওই আর কি। নেক্সট উইকে আমাদের ভার্সিটিতে ফ্যাশন কন্টেস্ট আছে। 3rd ইয়ারের সকলকে পার্টিসিপেট করতে হবে। ভালো তো, করবি, সমস্যা কি? আমি জানি তুই পারবি। ভার্সিটিতে যদি কারোর এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে সেটা তুই। আমার বিজনেসের প্রজেক্ট তো মাঝে মধ্যে তুই করিস। ইতিমধ্যে এসএস শ্রেয়াসের বোন শ্রেয়া সকলেই চেনে, তার ট্যালেন্ট সম্পর্কে সবাই অবগত। আমার পূর্ণ বিশ্বাস আছে তুইও জিতবি। শ্রেয়া ওর প্রতি ওর ভাইয়ের কনফিডেন্ট দেখে অবাক হয়ে যায়, কিন্তু ওর সমস্যাটা তো অন্য জায়গায়। ভাইয়া, ওই কন্টেস্টের মেইন জাজ হয়ে মম আসবে। সৃজা সাদিক আসবে সেদিন। শ্রেয়াস বুঝলো বোনের সমস্যা, কিন্তু শ্রেয়াকে হারতে দিলে চলবে না। ওর মনোবল বৃদ্ধি করতে বলল, তো কি হয়েছে? আদেও ওনার সাথে এখন আমাদের কোনো সম্পর্ক অবশিষ্ট আছে? অতীতের ঘটনা একদম মাথায় আনবি না। তুই সেখানে যাবি জেতার জন্য। মনে রাখবি, তোর এই জিত তোর নিজেকে প্রমাণ করার একটা ধাপ। ওকে? শ্রেয়া ভাইয়ের কাছে এগিয়ে গেল।
শ্রেয়াসকে খানিকটা জড়িয়ে ধরে বলল, আমাদের জীবনটা কি স্বাভাবিক হতে পারতো না ভাইয়া? আমরা কি বাকিদের মতো বাবা মায়ের আদর ভালোবাসা পেয়ে বড় হতে পারতাম না? আমাদের সাথে কেন এমন হতে হলো? এতটুকু বলতেই শ্রেয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শ্রেয়াস বোনের মুখটা তুলে দেখল বোনটা তার কাঁদছে। বোনের চোখের জল মুছে দিতে দিতে বলল, কাছিস কেন? সবার জীবনে এরকম হয় না। তাছাড়া মামনি কি আমাদের কম ভালোবাসে নাকি? আর পৃথিবীতে সবার জীবন যদি একই রকম হলে সুখ দুঃখ শান্তির কোনো অস্তিত্বই থাকতো না। কি হলো বল? শ্রেয়া মাথা নাড়ল যে না। শ্রেয়াস আবার বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।